আমরা আওয়ামী লীগ সরকার থেকে শুধু অন্য একটা সরকারে আসছি, যে সরকারটা এখন পর্যন্ত দুর্নীতিটা অত বড় পরিসরে করছে না, কিন্তু বেসিক্যালি পুরো জাতির জন্য যে হিউজ একটা পরিবর্তন সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার করে বলতেছি ছাত্র নাগরিক অভ্যুত্থান, কিন্তু বাস্তবতা হচ্ছে যে শিক্ষার্থী যে পরিমাণ মারা গেছে সেই পরিমাণে বা তার চেয়ে বেশি পরিমাণে মারা গেছে শ্রমিক। কিন্তু এই আন্দোলনে শ্রমিকের স্টেক নিয়ে কেউ কথা বলে না। এই মুহূর্তে বড় সমস্যা বা উদ্বেগের কারণগুলো কি কি? সকল ক্ষেত্রে নানান রকম ভাবে মবকে এন্ডোর্স করছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা মব সৃষ্টি করছে। এখন এই মব তাদের হাতের বাইরে চলে গেছে, এখন আর এটা তাদের কন্ট্রোল নেই, এখন আর এটা কারোই কন্ট্রোল নেই। সো এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার আমরা বানাইছি গত 1 বছর, এটার দায়িত্ব আসলে আমাদের সবার উপর। এই কিছু থামছে না কেন? সরকারের দুর্বলতা, সরকার কেন পারছে না এটা। পুলিশ নিয়ে বলেন, আপনি পুলিশকে ফাংশনালি করছেন না। সবগুলা থানার একই অবস্থা যে কোনো প্রভাবশালী নেতারা গিয়ে থানাগুলোতে প্রভাব খাটাচ্ছেন। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের 2 জন প্রতিনিধি। আসুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মেঘমল্লার বসু। আমার বাম পাশে আছেন তানভীর আল হাদিম মায়েদ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের বিজয় 71 হলের আহ্বায়ক। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাদের দুজনকে আমাদের অতিথি হিসেবে আনার বা পাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। আমরা সবাই জানি যে রাষ্ট্রের সকল ক্ষমতা কুক্ষিগত করে শেখ হাসিনা আমি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই তাকে তার পতনের পিছনে আপনাদের যে আন্দোলন, সম্মুখ সারিতে থেকে সম্মুখ ভাগে থেকে যে নেতৃত্ব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আপনারা সেটা বিজয় অর্জন করে এনেছেন। এই লম্বা আন্দোলনের সময়ে আপনাদের পার্সোনাল কোনো অভিজ্ঞতা, পার্সোনাল কোনো অ্যাকাউন্ট যেটা এখনও আপনাদেরকে নাড়া দেয়, এরকম একটা ঘটনা, পার্টিকুলার একটা ঘটনা আমি দুইজনের কাছেই জানতে চাইব। কে আগে বলবেন? শুরু করলেই হয় একজন। আচ্ছা, আমি তাহলে বলি। মানে অনেকগুলা ঘটনা আছে, অনেক মানে পুরো সময়টাই তো আসলে অসংখ্য স্মৃতির একটা ইয়ে আর কি। মানে অনেক ঘটনা আছে যেখানে ওই সময় মায়েদের সাথেও দেখা হয়েছে বা অনেক কমন ঘটনা আছে। কিন্তু যদি একটা ঘটনা বলতে বলেন তাহলে আমি বলবো যে ওই ঘটনাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জন্য কারণ ওই মুহূর্তে যতখানি মানে কি বলবো মানে হতাশ বা যতখানি অসহায় আমি বোধ করেছিলাম ওটার সাথে কোনো কিছু তুলনা হয় না। এটা হচ্ছে 18 তারিখে আমরা মূলত 27 নম্বরের সামনে ছিলাম। তো 17 তারিখে আমরা ক্যাম্পাস থেকে একটা জুলাই 17 তারিখে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। 15 তারিখে প্রথম আপনার আক্রমণটা হয়। 15 তারিখের ঘটনা, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আক্রমণটা হয়। 16 তারিখে হচ্ছে আমরা শহীদ মিনারের সামনে ইয়ে করলাম। সো 17 তারিখে মূলত হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হলো। 17 তারিখের পরে 18 তারিখ থেকে আন্দোলন বেসিক্যালি ক্যাম্পাস থেকে শিফট করলো। তো তখন একটা সাংগঠনিকভাবে আমাদের প্রতি ইনস্ট্রাকশন ছিল যে আমরা যেন যেখানে রাত্রে থাকছি তার নিকটস্থ যেই জায়গাটা সেখানে আন্দোলন করি। তো 17 তারিখ আমরা মূলত, আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি, আমি হচ্ছে ওই সময় মোহাম্মদপুর থেকে আস্তে আস্তে 27 নাম্বার পর্যন্ত আসতে পেরেছিলাম। তো 27 নাম্বারে এসে আমি ওখানে ছিলাম। ওখানে অনেক মানে স্কুল কলেজের ছাত্ররা প্রচুর পরিমাণে রাস্তায় নেমে আসছে। আমার নিজের স্কুল ছিল রেসিডেন্সিয়াল মডেল, তো রেসিডেন্সিয়ালের অনেক ছাত্র ওখানে আছে। ওইখানে থাকা অবস্থায় আমরা খবর পাই যে রেসিডেন্সিয়ালের একজন ছাত্র ফারহান ফাইয়াজ, সে হচ্ছে মারা গেছে, তাকে শুট করে মেরে ফেলা হয়েছে। 17 তারিখ রাত্রেবেলা থেকে হচ্ছে আপনার 18 তারিখ বলতেছি, এটা 18 তারিখ রাত্রেবেলা হচ্ছে ইন্টারনেট চলে গেল। ওই সময় আমরা হচ্ছে মূলত ধানমন্ডিতে একটা বাসায়, আমাদেরই এক সহযোদ্ধার বাসা, পারিবারিক বাসা, সেই বাসায় 7-8 জন আশ্রয় নিয়েছিলাম। এবং পরের দিন 19 তারিখ আমরা মূলত সারাদিন, শুক্রবার ছিল 19 তারিখ, আমরা সারাদিন হচ্ছে বন্দি অবস্থায় আছি। তো বিকালবেলা হঠাৎ করে আমরা ওইদিকে শুনতে পাচ্ছি যে হচ্ছে আমাদের কিছু মানে বড় ভাই বোন ক্যাম্পাসের, তারা হচ্ছে মিছিল করবে শুক্রবারে। তারা মিছিল করতে গেল এবং সেখানে আমাদের যে সাংবাদিক বন্ধু প্রিয় হচ্ছে ওই দিন মারা যায়। তো প্রিয়র মৃত্যুর খবর আমরা শুনছি ফোনে যে প্রিয় মারা গেছে, আরও অনেকে আহত হয়েছে। ওই সময় হঠাৎ করে সন্ধ্যার সময় একটা অদ্ভুত সাউন্ড হওয়া শুরু করলো আর কি। মানে আমরা এমন একটা রুমে যে আমরা দেখতে পাচ্ছি না বাইরে কি হচ্ছে। তো মর্টার ফায়ার জাতীয় কোনো হেভি গানের আওয়াজ যদি প্রচণ্ড স্পিডে হয় তাহলে ইনিশিয়ালি মনে হতে পারে যে এটা হচ্ছে কোনো বৃষ্টির শব্দ, মানে একদম মুষলধারে বৃষ্টির শব্দের সাথে কিছুটা সিমিলার। প্রথম 5-7 সেকেন্ড যখন শব্দটা হওয়া শুরু করলো আমরা ভাবছি যে এটা বোধহয় মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো তারপরেই প্রথম 5-7 সেকেন্ডের পরে যখন আর্তনাদের আওয়াজ শুরু হলো তখন আমরা বুঝতে পারলাম যে না, এটা মানে বৃষ্টির আওয়াজ না। তো আমাদের একজন কর্মী, একদম তখনও ফার্স্ট ইয়ারে, এখন সেকেন্ড ইয়ারে উঠছে, 23-24 সেশনে, ও না হঠাৎ করে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মানে পুরো ঘটনার ট্রমায়, মানে আমরা বুঝতে পারছি যে আমাদের পাশে মানুষ মেরে ফেলছে, আমরা কিছু করতে পারতেছি না। তো তখন
মানে আমরা হচ্ছে ওকে সান্ত্বনা দিতেছি, মানে ওর আওয়াজ আটকানোর চেষ্টা করছে। কারণ যদি এমনি 7-8টা মানুষ একটা বাসার মধ্যে আসি, যদি একজন প্রতিবেশীও খালি বলে দেয়, তাহলে ওখান থেকে আমাদের 7-8 জনকে তুলে নিয়ে যেতে পারে। সো ওকে আমরা ঠান্ডা করার চেষ্টা করতেছি, ওকে আমরা করার চেষ্টা করতেছি। তো ওই মুহূর্তটা না, ওই মুহূর্তটা যে অসহায়ত্ব, ওইটা আমরা পরের দিন ডিসাইড করছিলাম যে ভাই এর থেকে হচ্ছে আমরা মানে লাগলে গুলি খায় মরে যাই, গুলি খায় মরে গেলেও গুলি খাওয়ার মুহূর্তে এত অসহায় লাগবে না যে অসহায়ত্বটা এই মুহূর্তে ফিল হচ্ছে। সো এই অসহায়ত্বের ফিলিংটা নানান সময় রিকারিং ভাবে হয়েছে, কারণ আমরা তো আসলে বেসিক্যালি মানে কোনো অস্ত্রশস্ত্র ছাড়া একটা ফুল অন মিলিটারি পুলিশ একটা রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে ফাইট করছি সবাই। তো আমার কাছে কোনো একটা স্মৃতি মনে আসলে, কোনো বিজয়ের আনন্দ অমুক তমুক সব কিছুই হয়তো একসময় ধূসর হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তের যে ট্রমাটা, ওই ট্রমাটা আমার জন্য হচ্ছে অভ্যুত্থানের সব থেকে সিগনিফিকেন্ট ঘটনা। এবং সম্ভবত যখন হতাশ লাগে, অত 1 বছরে তো নানান হতাশ হওয়ার মতো জিনিস হয়েছে, আমি ওই মুহূর্তটায় ফিরে যাই যে অ্যাটলিস্ট ওই মুহূর্তের মতো ট্রমাটাইজ তো আমি এই মুহূর্তে না, ওই মুহূর্তের চেয়ে খারাপ বা বাজে কোনো মুহূর্ত আমার জীবনে সম্ভবত আর আসেনি। তো আমাকে একটা স্মৃতি বলতে বললে আমি ওই 19 তারিখে ধানমন্ডি রয়েছি। ধন্যবাদ মেঘমল্লার। মায়েদ, আসলে ফার্স্ট ডে থেকে যদি আন্দোলনের শেষ পর্যন্ত নানা সময়ে সবসময় আমি মাঠে থাকার চেষ্টা করেছি, তো সুতরাং অনেকগুলো স্মৃতি আমি চাইলেই বলতে পারি। যদি একটা স্মৃতির কথা বলতে হয় তাহলে আমার মনে হয় 24 জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে সংঘর্ষ ছাত্রলীগের সাথে, ওই দিনের কথাটা আমি স্পেসিফিকলি বলতে চাই। কারণ আমার মনে হয় ওই দিনটা আমাদের কোটা সংস্কার আন্দোলন আমাদের এক দফা আন্দোলনের দিকে যেতে শুরু করে। কারণ এর আগ পর্যন্ত আমাদের পুরো আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ, কোনো সংঘাত ছিল না আমাদের মধ্যে। ওই দিন দুপুরবেলা আমি ক্যাম্পাসে যাই এবং আমাদের দুপুর 2টার সময় রাজু ভাস্কর্যে আমাদের কর্মসূচি ছিল যে শেখ হাসিনার যে বক্তব্য রাজাকার বলে সম্বোধন, সেটা প্রত্যাহারের দাবিতে। তো আমাদের ছেলেপেলেরা সবাই, যারা, আমি যেহেতু ছাত্রদল করতাম, তো আমি আসলে হলপাড়ায় শিক্ষার্থীদের সাথে যেতাম না, যেহেতু আমি গেলে পরেই শিক্ষার্থীরা ছাত্রলীগটাকে আইডেন্টিফাই করতো যে ছাত্রদলের ছেলেপেলেরা আসছে। তো আমি মঞ্চতে দাঁড়ানো আছি, এর মধ্যে আমি শুনতে পেলাম যে আমাদের ছেলেরা যারা মাইক নিয়ে হলে হলে গিয়েছে, বিজয় 71 হলে, সেখানে ছাত্রলীগ তাদেরকে বাধা দিচ্ছে আর কি। তো আমাকে ওইখান থেকে ফোন করলাম, আমি একটা জুনিয়রকে ফোন করলাম, বললাম ভাই আপনারা এইদিকে চলে আসেন, অনেক ছেলেপেলে আছে, সমস্যা নেই। আমি গেলাম বিজয় 71 হলে গেটে, এর মধ্যেই ছাত্রলীগের সাথে বাঘ বিতণ্ডা চলতেছে আর কি। তো আমাদের সাথে বিজয় 71 হল গেটে জসিমউদ্দিন হলের একটা ডিভাইডার আছে, সেই মাঠের ডিভাইডারের উপর আমি দাঁড়ানো। সেই সময়ই একজন এসে আমাকে বলতেছে, তর্কাতর্কির মধ্যেই ছাত্রলীগের সাথে তর্কাতর্কি চলতেছে গেটের সামনের দিকে। আমাকে এসে বলতেছে ভাই আপনার নিজের হল, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, সবাই শিক্ষার্থীরা সব সামনে, আপনি পিছনে দাঁড়িয়ে রয়েছেন, এটা কোনো কিছু হলো? সে আমার হাতে টান দিয়ে নিয়ে গেছে। আমি যেই মুহূর্তে হলের গেটে গেছি সেই মুহূর্তে ছাত্রলীগের একজন এসে বলছে, আমাকে গালাগালি শুরু করছে আর কি, যে ছাত্রদলের ছেলে তুই আসছিস কেন এখানে। আমাকে এবং আমার সাথে যারা ছিল সবাইকে গালাগালি করতেছে। এর মধ্যে একটা ছেলে এসে আমার পাশে, তার সবাই আমাকে চিনতো যেহেতু আমি ছাত্রদলের রাজনীতিতে ছিলাম আর কি, এবং এই কি হলের আমার পাশের ছেলেটাকে কলার ধরে টান দেয় আর কি, তার টি শার্ট ছিল, টি শার্ট ছিঁড়ে যায়। তখন আমি ছেলেটাকে দৌড়ি এবং আমিও আঘাত করি আর কি। সাথে সাথে আমি খালি হাতেই ছিলাম, কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদের হাতে লাঠি সোটা ছিল, তারা ওই ছেলেটাকে মারে। ওই ছেলেটা ছাত্রলীগের নেতা ছিল। এরপরই সংঘাতটা আসলে ছড়িয়ে পড়ে আর কি, ছাত্রলীগের সাথে সরাসরি শিক্ষার্থীদের কয়েক দফা এখানে সংঘাত হয় এবং ওই দিনে আমি নিজেও আহত হই। এবং শেষ মুহূর্তে যখন প্রায় দুপুর নাগাদ সংঘর্ষ শুরু হলে শেষ হয় 4:30 নাগাদ, আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বাধ্য হই। এবং যখন আমরা বের হয়ে যাই, ওই যে মেঘদার মতোই, যে ওই দিন যে অসহায়ের মতো ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়া, ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন না পেরে মহানগর ছাত্রলীগকে নিয়ে এসে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সবার উপর যখন হামলা করে এবং আমরা আসলে কোনো কিছু ছাড়াই পরাজিতের বেশি যখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, সেটা আসলে আমার জন্য অনেকটা অসম্মানজনক ছিল। এবং আমি মনে করি যে আন্দোলনে কে নতুনভাবে যে ছাত্রলীগকে প্রতিরোধ করে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, সেই স্পৃহাটা আমার বা আমাদের মধ্যে জন্ম নেয় ওই দিন থেকে। এখানে একটু অ্যাড করি, 15 তারিখ খুব সিগনিফিকেন্ট ছিল মায়েদের কথা যেটা আসছে, যে 14 তারিখ পর্যন্ত আন্দোলনে যারা বিরোধী রাজনৈতিক শক্তি ছিল তাদেরকে আন্দোলনে একটা সাইড করার টেন্ডেন্সি ছিল। 15 তারিখে আমি নাম বলবো না, আগে আমি অন্য জায়গায় নাম বলছিও। 15 তারিখে যখন এই বক্তব্যের পরে দুপুরবেলা হচ্ছে স্লোগান শুরু হয়েছে, তখন যারা মূল সমন্বয়ক তারা হচ্ছে রাজুর সামনে দাঁড়ানো। তো আমরা হচ্ছে ওই দিন আলাদা একটা মাইক ভাড়া করছি আলাদা করে করার জন্য। তো ক্যাম্পাসে তো সবাইকে চিনি মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি যে মায়েদরাও আসছে, ওরাও আসছে, সবাই মোটামুটি অবস্থান নেওয়া শুরু করছে 15 তারিখে। কারণ 14 তারিখ রাত্রেবেলা সেন্টিমেন্টটা শেখ হাসিনা বিরোধী সেন্টিমেন্ট হয়ে গেছে। তার আগ পর্যন্ত সেন্টিমেন্টটা ছিল হচ্ছে যে মানে কোটা লাগবে, অমুক তমুক, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, হ্যান ত্যান। এখন 15 তারিখে এরকম হলো যে
কথা হচ্ছে যখন, তখন হচ্ছে আমার মাইক নিয়ে আমি স্লোগান দিচ্ছি, তো ঢাবিতে হামলা কেন, রাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। তো স্লোগান দিতে দিতে দেখলাম যে সাধারণ ছেলে পেলে যারা সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, স্ট্যান্স নিচ্ছে, তাদের দিকে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, কারণ ততক্ষণে সেন্টিমেন্টটা ঘুরে গেছে, সেন্টিমেন্ট আর কোটায় নাই। এই যে অপমানটা প্রধান হয়ে উঠছে, যে আমাদের রাজাকারের বাচ্চা বললো, মানে এটা কেমন কথা। তো তখন এক সমন্বয়ক, তিনি হচ্ছে, আমি দাঁড়ায় আছি ওখানে ওই যে প্রচন্ড রোদ, তো তখন 15 তারিখ তো প্রচন্ড হিউমিড, তো ওখানে দাঁড়ায় যে ওই যে আপনার মানে কার্টগুলোতে যেই শরবত বেচে, শরবত খাচ্ছি, ওকে দেড় মানুষের মধ্যে 1-1.5 মানুষের মধ্যে থেকে সেই সমন্বয়ক খুঁজে বের করছে, খুঁজে বের করে বলতেছে যে ভাই গদি ছাড়া স্লোগানটা দিয়ে না, গদি ছাড়া স্লোগানটা দিয়ে না, ছাত্ররা ভয় পায়। তা আমি নাম বললাম না, আমি বলছি যে অমুক, ছাত্ররা ভয় পায় না তুমি ভয় পাও। সে এখন অনেক বড় নেতা, যাই হোক। এখন ওই দিন 15 তারিখে ও যেটা বললো, ওইটা আমারও খুব মানে খুবই ইম্পর্টেন্ট স্মৃতি আন্দোলনের জায়গা থেকে, যে ওই দিন না প্রথম মারামারিটা হওয়ার সাথে সাথে এটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এবং ওই দিনের আসলে ওই দিন শিক্ষার্থীরা যে সাহস দেখাইছে, মানে একটার পর একটা, মানে ওই দিন আমি আহত হয়েছি, আমারও মাথায় আঘাত লাগছে, কিন্তু আমাকে ওই দিন ডিএমসিতে কোনো মাথার কোনো মানে চেক আপ কেন কিছুই করায়নি, কারণ যেই পরিমাণ মানুষ মাথা ফেটে আসছে ওই দিন, এবং একটার পর একটা মানুষ মাথা ফেটে আসতেছে, মানুষকে ভিতরে নিতেছে, মানে ওর চিকিৎসা হইতে না হয়তো আরেক দল আসতেছে, ওর চিকিৎসা হইতে না হয়তো আরেক দল আসতেছে। এবং আমরা দেখতেছি যে মানে মারামারি কনফ্লিক্টটা হতে হতে ডিএমসির ভিতরে কনফ্লিক্ট ঢুকে গেল, ওরা ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে গেছে ছাত্রলীগ মারতে মারতে। সো ওই 15 তারিখের যেই মানে ও যেটা বললো ওর সাথে মানে আমি অ্যাবসলিউটলি একমত, যে মানে ওই 15 তারিখের বের হয়ে আসাটা না একটা মানে ছাত্রদের জন্য একটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে গেছিল, যে ভাই এরপরে হয় আমরা ফিরবো ক্যাম্পাসে, নাহলে ছাত্রলীগ ফিরবে। এবং শেষ পর্যন্ত ইভেন্চুয়ালি তাই হয়েছে, শেষ পর্যন্ত আপনাদের বিজয় অর্জিত হলো। তো অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেছে, অভ্যুত্থানের সময় যে আশা আকাঙ্ক্ষার যে একটা জন্ম হয়েছিল, সেই প্রত্যাশা বা বাস্তবতার মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য দেখছেন কিনা? মায়েরকে দিয়ে শুরু করি। জি, আমাদের যে প্রত্যাশাটা কি ছিল আমাদের, মোটা দাগে মেজর এক্সপেকটেশন গুলো কি ছিল? আমি যদি প্রথমে আমি বলতে চাই আসলে আমাদের প্রত্যাশাটা কি ছিল, এটা আসলে যারা অভ্যুত্থান করেছে তারা অধিকাংশই স্পেসিফিকলি বলতে পারবে না, কারণ আমরা তো কোটা সংস্কারের জন্য মাঠে নেমেছিলাম, কিন্তু আন্দোলনটা যখন সরকার বিরোধী জায়গায় গেল, তখন আমাদের লক্ষ্য কি সেটা সরকার সরানো ব্যতীত আর যে কি স্পেসিফিক লক্ষ্য, আমরা কি চাই, আমরা কি গণতন্ত্র চাই, আমরা কি নির্বাচন চাই, আমরা কি শিক্ষা সংস্কার চাই, আমরা কি রাষ্ট্র সংস্কার চাই কি চাই না, এসব নিয়ে কারো কোনো স্পেসিফিক ধারণা ছিল না। মানে আমাদের যে অভ্যুত্থানটা কেন অভ্যুত্থানই থেকে গেল, কারণ আমাদের এই অভ্যুত্থানের কোনো দার্শনিক ভিত্তি ছিল না যে আমরা পরিবর্তন করবো, এটা একটা বিপ্লবের দিকে যাবে, এই ধরনের আসলে স্পেসিফিক প্রত্যাশা ছিল না। কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি একটা রেজিম চেঞ্জ হয়, তাহলে কি প্রত্যাশা ছিল সেটা আমি বলতে পারি, যে আমরা গণতন্ত্রের প্রত্যাশা ছিল, এটা নতুন রাষ্ট্র যেখানে রাষ্ট্রের সকল পর্যায়ে কোনো না কোনো সংশোধন আসবে, এবং আমাদের যে ধারা ছিল সেই ধারাটা পরিবর্তিত হবে, শিক্ষা পরিবর্তিত হবে, অর্থনীতি পরিবর্তিত হবে, সব জায়গায় পরিবর্তন আসবে, সেই প্রত্যাশা আমাদের ছিল। এটা ইমিডিয়েট প্রত্যাশা না, এটা আমাদের জন্য আরও আগে থেকেই, যেহেতু আমরা একটা নির্দিষ্ট দলের রাজনীতি করেছি, তাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 1 দফা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সাথে তাল মিলিয়ে যেহেতু আমরা রাজনীতি করেছি, আমাদের কিছু দর্শন ছিল। কিন্তু যখন আন্দোলনটা জেনারেলাইজ হয়ে গেল, তখন কিন্তু সাধারণের মধ্যে কোনো স্পেসিফিক চাওয়া পাওয়া, সরকার সরানো ব্যতীত আর কোনো চাওয়া পাওয়া ছিল বলে আমার মনে হয় না। তো আমাদের যে প্রত্যাশা, জেনজি আমরা জুনিয়র যারা ছিলাম তাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার সাথে আসলে পরিবর্তনের বিস্তর ফারাক। এখন এই মুহূর্তে যদি এসে বলি, আমাদের বেসিক কিছু পরিবর্তন যদি আমি বলি, যেগুলো নর্মালি হওয়া উচিত, যে একটা নির্বাচন প্রয়োজন, আমাদের গণতন্ত্র প্রয়োজন, মানুষের নিরাপত্তা প্রয়োজন, এবং যারা বেকার আছে তাদের চাকরির প্রয়োজন, আমাদের অর্থনীতির আরও সমৃদ্ধকরণ প্রয়োজন, কৃষির সব দিকেই আমাদের কাজ করা প্রয়োজন। এই বেসিক বিষয় যেগুলো আমি কি গভীরভাবে না ভেবে যদি আমি বলি আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্য কোনগুলো প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আসলে ফুলফিল হয়নি। শুরু হয়েছে সেই পরিবর্তনের, শুরুটা হয়েছে ঠিক আছে, কিন্তু কতটা আসলে এফেক্টিভলি শুরু হয়েছে এটা নিয়ে আমরা এখন কনফিউজড। আমরা এখনো পূর্ববর্তী সরকারগুলোর মতোই নানা ধরনের সংবাদ দেখতে পাই, যেগুলো আমাদেরকে একটা শুধু সরকার পরিবর্তনের মতো একটা আভাস দেয়, যে আসলে আমরা আওয়ামী লীগ সরকার থেকে শুধু অন্য একটা সরকার আসছি, যে সরকারটা এখন পর্যন্ত দুর্নীতিটা অত বড় পরিসরে করছে না, অথবা তাদের যে মতাদর্শ, এই মতাদর্শকে চাপিয়ে দিচ্ছে না এতটা শক্তিশালীভাবে। কিন্তু বেসিক্যালি পুরো জাতির জন্য যে হিউজ একটা পরিবর্তন, সেটা আমরা দেখতে পাচ্ছি না আসলে। মায়ের আপনার কাছে আবার আসবো।
আমার কাছে মনে হয় যে আসলে 5ই আগস্টের আগ পর্যন্ত প্রত্যাশার কথা হিসেবে যদি আমরা বলি, যেটা হলো মোটা দাগে বলা হয়, আমরা আলোচনা করি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে, সুশাসন হবে, ন্যায় বিচার হবে, জবাবদিহিমূলক সমাজ গঠন হবে, সামাজিক পরিবর্তন আসবে, অর্থনৈতিক মুক্তি ও বৈষম্য হ্রাস পাবে, মোটা দাগে এই সব আলোচনাগুলো কিন্তু আসে, বিভিন্ন সময় আলোচনায় আসে। তো এই প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে কেমন তফাৎ এখন? মানে তাহলে আমরা একটা থিমে থাকি, সেটা হচ্ছে যে আমরা তখন বলছিলাম যে বৈষম্যহীন। আচ্ছা, তাহলে বৈষম্যহীন সমাজ যদি হয় তাহলে আমাদের 1 বছরের আসলে হিসাবটা কি? যত আমরা বারবার করে বলতেছি ছাত্র নাগরিক অভ্যুত্থান, কিন্তু বাস্তবতা হচ্ছে যে শিক্ষার্থী যে পরিমাণ মারা গেছে সেই পরিমাণে বা তার চেয়ে বেশি পরিমাণে মারা গেছে শ্রমিক। কিন্তু এই আন্দোলনে শ্রমিকের স্টেক নিয়ে কেউ কথা বলে না। 18 তারিখের পরে 19 তারিখের পরে যখন শিক্ষার্থী প্রথমে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মানে একরকম কি বলবো ডিসপার্স করে দেওয়া হলো, প্রাইভেটের শিক্ষার্থীরা নামলো। প্রাইভেটের শিক্ষার্থীরা যাওয়ার পরে আমি নিজে জানি, আমি যেখানে অভ্যুত্থানের মানে বেশিরভাগ সময় কাটাইছি মোহাম্মদপুর অঞ্চলে, মোহাম্মদপুরে আমি দেখতে পাইছি যে মোহাম্মদপুরে সব থেকে বড় রণক্ষেত্র ছিল বস্তিগুলা, বাঁশবাড়ির বস্তি। আপনার হচ্ছে তাদের কি এক্সপেকটেশন ছিল? সো তাদের তো এক্সপেকটেশন ছিল যে আমি যে নতুন সরকারটা হবে সেই সরকারে আমাকে আগের মতো গার্মেন্টসে আমি 3 মাস কাজ করার পরে আমার বেতনের জন্য অপেক্ষা করতে হবে না, আমার বেতন বাড়াবা কি না বাড়াবা, কতটুকু আমাকে লিভিং ওয়েজ দিবা কিনা সেটা তো পরবর্তী, কিন্তু আমাকে যেই বেতন প্রমিস করা হয়েছিল সেটা আমি মাসের শেষে পাবো। কিন্তু আমরা তো একই জিনিস দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে অমুক করলে ব্যবসা থাকবে না, এই কথা বলে 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত যারা হচ্ছে আপনার টিএনজেড এর আন্দোলনে আমরা নিজেরাও ছিলাম, যে ওখানে শ্রমিকদের যে বেতন সেই বেতন পরিশোধ হচ্ছে না, শ্রমিকদের কোনো রকম জীবনমানের উন্নয়ন ঘটে নাই গত 1 বছরে, বরং প্রচুর গার্মেন্টস ক্লোজ হয়েছে নানানভাবে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকের জন্য বৈষম্য কমে নাই, আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক প্রাইভেটের বৈষম্য কমে নাই। আজকে যখন আমরা আন্দোলন হলো, আন্দোলনে একটা বড় স্টেক রাখলো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীতে যে যত নতুন বন্দোবস্তের লোকজন, তাদের নতুন বন্দোবস্তের প্রক্রিয়ার মধ্যে আপনি দেখবেন যে প্রাইভেটের মানুষজন নাই, প্রাইভেটকে এভাবে একরকম সাইড করে ফেলা হলো। সো পাবলিক প্রাইভেটের যে বৈষম্য কালচারালি ছিল সেই কালচারালি তো বৈষম্য কমলো না। এই মুহূর্তে বড় সমস্যা বা উদ্বেগের কারণগুলো কি কি? কিছু বিষয় আছে, যেমন মব ভায়োলেন্সের কথা বলা হয়, চাঁদাবাজি খবর আসছে পত্রপত্রিকায়, ঘুষ দুর্নীতি বন্ধ হচ্ছে না। তো এগুলো বন্ধ করার আসলে উপায় কি? বন্ধ করার কোনো কার্যকর উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন কি? না, কার্যকর উদ্যোগ তো দেখতে পাচ্ছি না, কারণ মব ভায়োলেন্সের কথা যদি স্পেসিফিক্যালি থাকি, মব ভায়োলেন্সকে তো এন্ডোর্স করা হয়েছে দীর্ঘদিন। মানে ধরেন যখন 10ই আগস্ট অভ্যুত্থানের কয়েকদিন গেছে, তখন আনসাররা একটা দাবি নিয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বসছে, সেখানে বসে আমাদের একজন ছাত্র সমন্বয়ক তিনি বললেন আনসাররা আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ পুনর্বাসন করতে আসছে, তাদেরকে দমন করতে হবে, তারা আমাদেরকে ঘিরে রাখছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে 1000 ছাত্র বের হয়ে গেল, তারা বের হয়ে যায় আনসারদের সাথে একটা সম্মুখ ক্ল্যাশে পৌঁছায় গেল। সো তারপর থেকে কি কি হয়েছে আপনি দেখেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার দাবি আদায় না হলে তো প্রক্রিয়া আছে। ধরেন আমরা হয়তো ডাকসু নির্বাচন নিয়ে সামনে কথা বলবো, আমি বা মায়েদ আমরা কেউই ডাকসু নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়ে খুশি না, কিন্তু তাই বলে তো আমরা কেউ ইলেকশনের পরের দিন লোকজন নিয়ে যায় একটা আটক মাটক করে একটা পরিস্থিতি সৃষ্টি করে নেই। আমরা নিয়মতান্ত্রিকতা সর্বোচ্চ লেভেলটা মেনটেন করে যাওয়ার চেষ্টা করতেছি এখন। কিন্তু 10ই আগস্ট এই যে যারা নতুন বন্দোবস্তের দাবিদার বলে নিজেদেরকে বলেন, তারা তো 5ই আগস্টের পরে সে কাজ করেন নাই। তারা সকল ক্ষেত্রে নানান রকম ভাবে মবকে এন্ডোর্স করছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা মব সৃষ্টি করছেন। এখন এই মব তাদের হাতের বাইরে চলে গেছে, এখন আর এটা তাদের কন্ট্রোলে নেই, এখন আর এটা কারোই কন্ট্রোলে নেই। সো এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার আমরা বানাইছি গত 1 বছর, এটার দায়িত্ব আসলে আমাদের সবার উপর পড়বে, তাদের উপর পড়বে, তারা করছে, আমাদের উপরও পড়বে। কারণ 10 তারিখে আমরা হাসনাত আব্দুল্লাহকে ক্রিটিসাইজ করে স্ট্যাটাস দেই নাই, 10 তারিখে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ডিজোন করতে পারি নাই। এই প্ল্যাটফর্মটা 8-10 মাস থাকার ফলে আমাদের দেশের যেই দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে, আমাদের প্রজন্মের যেই ক্ষতি হয়েছে, আপনার একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একটা কাজে নারায়ণগঞ্জে গেছি, তো একটা দোকানের সামনে আমি একটা কাজে কথা করতেছি, তো বলতেছে যে ভাই আপনাকে চিনা লাগে, আপনি কি সমন্বয়ক? আমি বলছি যে ভাই আমরা আর যা বলেন ভাই এই কথাটা বলেন, আমি সমন্বয়ক না ভাই, আমি আন্দোলন করছি, আমি কোনোদিন সমন্বয়ক ছিলাম না। তখন সে আমার সেন্টিমেন্টটা বুঝছে, সে খুব হতাশ হয়ে বললো, একটা সাধারণ দোকানদার বলছে, আরে ভাই আপনাদের এত ভালোবাসছিলাম, কোনো রাজনৈতিক দল টলের এত ভালোবাসি নেই, আপনারা যা শুরু করলেন। সো এই সেন্টিমেন্ট তো আছে সারা দেশে। মানে আপনার মব ভায়োলেন্স যেটা তৈরি হয়েছে, সেই মব ভায়োলেন্স তো আসলে এই গণ অভ্যুত্থানের যারা আপনার ডেজিগনেটেড নেতা তাদের হাত দিয়ে শুরু হয়েছে। এটা তো এই দায়িত্ব আমরা এড়াইতে পারবো না। তখন যে তাদেরকে কন্ডেম করা হয়নি, তার মধ্যে দিয়ে আজকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে রাস্তার একটা পাগলকে ধরে চুলদারি কাটে দেওয়া যাচ্ছে। এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি, এই পরিস্থিতি তো 1 বছর ধরে তৈরি হয়েছে। এবং সেটা কন্ডেম করতে হলে আসলে নিয়মতান্ত্রিকতায় আসতে হতো, কিন্তু সেই নিয়মতান্ত্রিকতায় কেউ আসবে না, বরং কেউ নিয়মতান্ত্রিকতার কথা বললে তাকে সুশীল, সফট আন্দোলনকারী, আওয়ামী লীগের কুসুম বিরোধিতাকারী ইত্যাদি ইত্যাদি বলে খারিজ করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে। এবং সেটার রেজাল্ট আজকে আমরা পাচ্ছি। এটা খুব ভীতিকর, কারণ আমাদের একটা পুলিশ বাহিনী লাগবে,
আমাদের একটা ফাংশনাল পুলিশ বাহিনী না থাকলে আমরা কতদিন একটা মিলিটারিকে হচ্ছে এভাবে করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখে দেবো? এটা তো কোনো ডেমোক্রেসির জন্য হেলদি প্র্যাকটিস না। মিলিটারির একটা বড় অংশ নিজেরাও এটা চায় না, মিলিটারি চায় ব্যারাকে ফিরতে একটা বড় অংশ। সো আমি যে তাকে ম্যাজিস্ট্রেসি দিয়ে রাখছি কেন? কারণ আমরা পুলিশের কোনো রিফর্ম করতে পারি নাই। আমরা পুলিশের কি রিফর্ম করছি? তার ব্যাজ বদলাইছি। এখন ব্যাজ বদলালে কি হবে? ড্রেসও বদলানোর কথা, ব্যাজ ড্রেস এগুলো বদলালে কি হবে? আমি কি তাকে ডিএসকেলেশন টেকনিক শেখাইছি? আমাদের আওয়ামী লীগ আমলের সবচেয়ে বড় ক্রাইসিস কি ছিল? যে হচ্ছে আপনার মামলা দিত, যে মানে গায়েবী মামলা দিত, হচ্ছে আপনার এরকম একটা খুন, যার জন্য 3 জন হুকুমের আসামি, তার সাথে 150 জন অজ্ঞাতনামা। এই যে অজ্ঞাতনামার মামলা, এই অজ্ঞাতনামার মামলা তো এখনো চলতেছে। আপনার কাছে আবার আসবো মায়েদ, উনি যে কথাগুলো বলছিলেন, এই কিছু থামছে না কেন? সবকিছু শৃঙ্খলার মধ্যে আসছে না কেন? সরকারের দুর্বলতা এটা, যদি এক বাক্যে বলা যায় সরকারের দুর্বলতা। সরকার কেন পারছে না এটা? পুলিশ নিয়ে বলেন, আপনি পুলিশকে ফাংশনালি করছেন না। সবগুলা থানার একই অবস্থা, যে কোনো প্রভাবশালী নেতারা গিয়ে থানাগুলোতে প্রভাব খাটাচ্ছেন, এবং ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এতটাই নৈতিকভাবে দুর্বল যে তারা ওই জায়গাটা মেনে নিচ্ছেন। সেনাবাহিনী ব্যারাকে ফেরার জন্য বারবার ট্রাই করছে। সেনাবাহিনী নিজেও কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে সেনাপ্রধান বলেছেন যে যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে তারা ব্যারাকে ফিরে যেতে চান, কিন্তু সরকার তাদেরকে রাখতে চায় মাঠে। তার মানে আপনি রাষ্ট্রকে ফাংশন করানোর জন্য আপনার যে অর্গানগুলা সেগুলোকে শক্তিশালী না করে আপনি সেনাবাহিনীর উপর ভরসা রাখছেন। বড় রাজনৈতিক দলের নেতারা থানায় গিয়ে প্রেসার ক্রিয়েট করে, তো এই বড় বড় রাজনৈতিক দলের নেতারাও তো এইগুলোর জন্য তাহলে দায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার জন্য। আমি ক্রাইম করছি, আপনি তো রাষ্ট্রের ক্ষমতাবান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার রাষ্ট্রের দায়িত্ববান লোক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আমাকে শাস্তির আওতায় আনা। আমি যাতে এই প্র্যাকটিসটা না করতে পারি সেটা নিশ্চিত করা। আমি যেখানে একজন আমার মাথায় আছে আমি ক্ষমতা চর্চা করব, তা আপনি আমাকে সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেই জন্য যদি আপনি আপনার জায়গা থেকে আপনি আমাকে দোষারোপ করতে পারেন না। আমার দোষ অবশ্যই আছে, কিন্তু আপনার জায়গা থেকে আপনি আমাকে দোষারোপ করতে পারেন না। সুতরাং যে কোনো দলের নেতাই যদি থানায় গিয়ে কোনো ওসির উপর খবরদারি করতে চান, আপনার দায়িত্ব হচ্ছে ওসিকে ততটুকু ক্ষমতাবান করা যাতে সে এসে খবরদারি না করতে পারে। আইন প্রয়োগকারী সংস্থা তো ব্যবস্থা নিচ্ছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে, কারাগারে প্রেরণ করা হচ্ছে। এই যে ল এনফোর্সমেন্ট, এটার ভিতরে কি কোনো ডিসক্রিমিনেশন দেখেন? কোন দলের হলে রেহাই পেয়ে যাচ্ছে, কোন দলের হলে রেহাই পাচ্ছে না। এত বড় একটা মানে এরিয়ার মধ্যে আপনি শুধু কয়েকটা জায়গায় যদি করেন, কয়েকটা জায়গায় যদি আপনি অ্যাকশনে যান, বাকি জায়গাগুলো ছেড়ে দেন, তাহলে তো বিষয়টা আসলে ঠিক হওয়ার কথা না। তো আপনি সব জায়গায় অ্যাকশনে যাওয়া লাগবে। কয়েকটা জায়গায় হচ্ছে এই বিষয়ে রাজনৈতিক সংগঠনগুলোর সাথেও আসলে সরকারের আলোচনায় যাওয়া উচিত, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো একটু ক্ষমতাবান করা যায়। তাদের যে রিফরমেশনটা সেটা দ্রুততম করার মাধ্যমে তাদেরকে নতুন একটা চিন্তা দিতে হবে, যাতে জনগণের কাছে মেসেজ যায় যে এই পুলিশ বাহিনী হচ্ছে, এই আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আগের আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে আলাদা। মানুষ যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান না করবে ততক্ষণ পর্যন্ত আসলে পুলিশ যে দুর্বল অবস্থানে আছে সেই জায়গাটা থাকবে। মানুষের আস্থা আবার রিগেইন করা পুলিশের প্রতি সেরকম কোনো উদ্যোগ দেখা গেছে না? আমরা এখন পর্যন্ত সেটা দেখি নাই। বেচ আর উর্দি পরিবর্তন করলেই যে মানুষ পুলিশকে বিশ্বাস করবে এমন কোনো কিছু আমার মনে হয় না। কারণ অভ্যুত্থানের পরে দেখছি জেনজির প্রচুর স্টুডেন্ট রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোলের কাজে তারাও কিন্তু নিয়োজিত ছিল। মেঘ যেমন বলল হচ্ছে সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীর দায়িত্ব এটা না, ব্যারাকে ফিরে যেতে চায়, তাহলে এখন করণীয় কি? সরকারের প্রতি আপনাদের পরামর্শ কি অন বিহাফ অফ এই তরুণ প্রজন্ম এবং জেনজি? কি করণীয় এই ক্রাইসিস থেকে বের হয়ে? এটার জন্য তো শুধু আমরা যে পরামর্শ দিব তা না, সবাই তো পরামর্শ দিচ্ছে। বড় বড় আলোচক, বড় বড় বিশ্লেষক, বড় বড় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে। জেনজির ভয়েসটা আমরা জানতে চাই। জেনজির ভয়েস দুই রকমের আমার মনে হয়। এটা হচ্ছে একটা হচ্ছে সরকারের প্রতি, যে সরকারকে স্ট্রিক্ট হওয়া এবং সরকারের বায়াসনেসের বাইরে যাওয়া। সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টারা বায়াস কাজকর্ম করছেন, তাদেরকে সেই জায়গায় বাইরে আসতে হবে। তার পাশাপাশি আরও একটা বড় বিষয় কনসার্ন হচ্ছে জেনজির রাজনৈতিক দলগুলোর প্রতি। কারণ যারা খবরদারি করছে থানায় থানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সালিশে, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের। তো জেনজি, আমার মনে হয় যে জেনজি চায় যে রাজনৈতিক সংগঠনগুলো এই চর্চার বাইরে চলে আসুক। তারা যাতে সরকারের সাথে সহযোগিতামূলক আচরণ করে এবং যেটা তাদের করার কথা না সেই জায়গায় যাতে তারা না যায়। যেমন একটা সালিশে গিয়ে যদি যেগুলো একটা রাজনৈতিক দলের নেতা যদি খবরদারি করেন, থানায় গিয়ে মাতব্বরি করেন, এইসব জায়গা থেকে যাতে রাজনৈতিক দলের পক্ষ থেকেই বের হয়ে আসে, জেনজি আমার মনে হয় সেটা চায়, যাতে রাষ্ট্রে একটি স্থিতিশীল জায়গায় আসে। এবং আমরা আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যতটা শক্তিশালী ভেবেছিলাম, তারা কিন্তু ক্রমেই দুর্বল হয়ে পড়ছে তাদের কাজের কারণে। তো সেই দুর্বলতা কাটানোর জন্য জেনজির পক্ষ থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতি বার্তা
যে তাদের যে রাজনৈতিক চর্চা আছে সেটা যে থেকে যাতে তারা অনেকটা বের হয়ে আসে। আপনার পরামর্শ কি থাকে? আমার কাছে মনে হবে যে পুলিশ রিফর্ম নিয়ে কিছু পার্টিকুলার কাজ করা দরকার। যেমন আমাদের এখানে পুলিশের কোনো ডিএসকেলেশন টেকনিক নেই। মানে আপনি একটা গন্ডগোলের মধ্যে যদি একটা পুলিশকে নিয়ে যান, একটা পুলিশ বাহিনীকে নিয়ে যান, দুটো ঘটনা ঘটতে পারে, যে এক, সে ওখান থেকে সরে দাঁড়াবে এবং যে যা করতে চাচ্ছে তাকে তাই করতে দিবে, অথবা সে তাকে প্রচণ্ড পরিমাণে পিটাবে এবং পিটায় তাকে ছত্রভঙ্গ করে দিবে। কিন্তু আমরা জানি যে পশ্চিমে তারা তো মানে এই সরকার তো পশ্চিমের সাথে খুব ভালো সম্পর্ক, তারা পুলিশ ট্রেনিং করাচ্ছে, অমুক ট্রেনিং তমুক ট্রেনিং করাচ্ছে, মিলিটারিও শুনছি প্রচুর ট্রেনিং হচ্ছে। সো আমাদের পুলিশকে ডিএসকেলেশন শেখানো হয় না কেন? যে একটা পরিস্থিতিতে যে আসলে আমি কি কি করলে পরিস্থিতিটার যেই টেম্পারেচার ওটা কমে যেতে পারে, জিনিসটা যাতে ডিএসকেলেট করে, পরিস্থিতিটা যেন উত্তাপ থেকে আর উত্তাপটা কমে আসে। কোনো ডিএসকেলেশন টেকনিক তো আমাদের শেখানো হয় নাই। আমাদের এখানে পুলিশের সাথে ধরেন আমরা এখানে আওয়ামী লীগ একটা খুব বাজে রাজনীতি করতে পারতেছে, আওয়ামী লীগ পুলিশ হত্যার একটা ফুরানো ফাপানো সংখ্যা বলতেছে, সেই সংখ্যা বলে, এবং এটা কিন্তু তারা অনেকখানি স্ট্যাবলিশ করে ফেলছে অনেক জায়গায়। আমরা বাংলাদেশে বসে হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু এটা পশ্চিমে তাদের কনস্ট্যান্ট প্রোপাগ্যান্ডার মধ্য দিয়ে তারা কিন্তু এটা স্ট্যাবলিশ করছে যে হাজার হাজার পুলিশ মারা হয়েছে। সো আসলে কতজন পুলিশ মারা হয়েছে ওই সময় এবং ঘটনাগুলো কবে কবে ঘটছে? একটা তো থাকে রেভলিউশনারি ভায়োলেন্সকে এক ধরনের একটা আপনার ছাড় দিতে হয়, কিন্তু সেটা না, কিন্তু আমার তো ঘটনাগুলোর বিবরণ দরকার ছিল। আমার যেমন মানুষকে কনফিডেন্স নিতে হবে, আমার পুলিশকেও কনফিডেন্স নিতে হবে। সো আমরা 5ই আগস্টের পর থেকে শুনি যে পুলিশ যত ফোর্সে যত পুলিশ ছিল তার একটা বড় অংশ নাই। আসলে কত সংখ্যায় আছে? গভর্নমেন্ট কি কোনো পর্যায়ে এগুলো নিয়ে অনেস্ট হয়েছে যে ভাই আমার এত পুলিশ আছে, এত পুলিশ অফ ডিউটি, মানে তারা তাদের অন ডিউটি থাকার কথা কিন্তু তারা নাই থাকে? ইমিডিয়েটলি করণীয় কি বা করণীয় কিছু আছে কিনা? এটা তো আসলে কোনো কিছু রাতারাতি সমাধান করার সূচনা করতে হবে। কিন্তু আমি যদি আসলেই বলি যে হচ্ছে যে পুলিশের সাথে পাবলিকের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের মানে ইয়ে করতে হবে। সো আমি পুলিশকে আহ্বান জানাচ্ছি যে ভাই আপনি নির্ভয়ে বলেন যে আপনার সাথে কি কি হয়েছে, আপনি কেন কাজ করতে গিয়ে আপনি কেন অস্বস্তি বোধ করছেন। দুই পক্ষই তার ক্ষোভের কথা বলুক, আমরা একটা মিউচুয়াল জায়গায় আসার চেষ্টা করি, যে কারণ পুলিশ তোমার একটা পুলিশ ফোর্স তোমার একটা মিউচুয়াল জায়গায় আসতেই হবে। তো মানে পুলিশকে বাংলাদেশের পাবলিক অনেক অপছন্দ করে এবং জুলাইয়ের মধ্যে থেকে এই অপছন্দটা ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আবার আগস্ট 5 তারিখের পরে যখন 2 সপ্তাহের মতো পুলিশ ছিল না, তখন যে সিকিউরিটি নিরাপত্তাহীনতা কাজ করেছে, বা এখনো যে পুলিশ লেস ফাংশনিং, তার ফলে মানুষের মধ্যেও কিন্তু এটা আছে যে হচ্ছে যে পুলিশ ফোর্স আমার লাগবে। সো পুলিশ এখন সরকার কি করতেছে? সরকার করতেছে হচ্ছে যেগুলা হচ্ছে আপনার কি বলবো বাহ্যিক, যে আমি ড্রেসটা বদলাই দিলাম তাহলে আমাকে বন্ধু বন্ধু লাগবে, তাতে তো হবে না। আমার আচরণ যদি না বদলায়, আমার কার্যপদ্ধতি যদি না বদলায়, প্রণালী যদি না বদলায়, তাহলে পোশাক বদলায়, তাহলে আচরণ, কার্যপ্রণালী, বিধি এগুলো বদলানো খুবই জরুরি। মেঘ মোল্লার বসু এবং তানভীর আল হাদি মায়েদ, আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।